কি অবস্থা মামা? বাংলাদেশ ফুটবলে যে এত যাবৎকাল যে দুর্নীতি ছিল তার একমাত্র প্রমাণ হয়েছিল আপনি যদি বিগত দিনে খেলা দেখেন এবং বর্তমানে খেলা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ ফুটবলে দুর্নীতি ছিল বা কি ছিল না। কারণ এইখানে ছিল যে যার মতো করে সবকিছু ম্যানেজমেন্ট করতো, সবকিছু কিন্তু যে যার মতো করে চলতো। তো এখন আপনি দেখতে পান যে বাংলাদেশ যে নারী অর্থাৎ ন্যাশনাল টিমে যে নারীরা তারা কিন্তু অলরেডি কিন্তু এশিয়া কাপের সুযোগ পেয়ে গেছে এবং এর সাথে সাথে কিন্তু অনূর্ধ্ব 19 তারাও কিন্তু এশিয়া কাপের সুযোগ পেয়েছে। এর সাথে সাথে যে ফুটবলে কিন্তু অলরেডি কিন্তু বিদেশি প্লেয়ার চলে আসছে, হামদা দাওয়ান চৌধুরী আর চলে আসছে বা অন্যান্য প্লেয়ার কিন্তু আসতেছে। তো আপনি চিন্তা করেন যে ফুটবল যদি এত যাবৎকাল যদি আপনি যদি দুর্নীতি না হইতো বা কিন্তু এই বাংলাদেশ ফুটবলটা কিন্তু এতদিন মধ্যে আরও আগানো থাকতো, কারণ এতদিন এই পর্যায়ে না থেকে আরও ভালো পর্যায়ে যাইতে পারতো। কারণ ছিল আপনি দেখেন বিগত দিনে বাংলাদেশ ফুটবলে এমন একটা অবস্থা ছিল যে বাংলাদেশ ফুটবল কিন্তু কোনো প্রকার কোনো মানে বড় কোনো আসরে কোনো প্রকার সুযোগই পাইতো না। সেখানে কিন্তু অলরেডি কিন্তু নারীরা কিন্তু অলরেডি কিন্তু মানে এশিয়া কাপ দখল করে নিয়েছে এবং অনূর্ধ্ব 19 নারীরা তারাও কিন্তু এশিয়া কাপ দখল করে নিয়েছে এবং যে পুরুষটা তারা কিন্তু তাদের খেলার রেঞ্জ কিন্তু ভালো হইতেছে। তো বাংলাদেশের যে সিন্ডিকেট ছিল তার একমাত্র প্রমাণ হয়েছিল এইটা। আপনি এই যে খেলাগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর এইখানে আমি আপনার বলি যে আমাদের যে বাংলাদেশের যে নারী টিমে যে পিটার পাটলার যে কোচ, তার বিরুদ্ধে যে কত প্রকার কত কিছু যে বাংলাদেশ নারী যে ন্যাশনাল টিমের যে প্লেয়াররা তারা কিন্তু তাকে কোনো প্রকার বলছে, তারা কিন্তু সরাসরি বলছিল একসময় যে তাকে যদি কোচ হিসেবে নেওয়া সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু কোনো প্রকার ম্যাচ খেলবে না। তো সে পিটার পাটলার কিন্তু এখন পর্যন্ত কিন্তু রয়ে গেছে। তো এই পিটার পাটলারের কারণে কিন্তু বাংলাদেশ নারীরা কিন্তু অলরেডি কিন্তু 2বার কিন্তু সাব চ্যাম্পিয়ন হয়েছে এবং মহিলা যে ন্যাশনাল টিম তারা কিন্তু এশিয়া কাপে চান্স পেয়েছে এবং হচ্ছিল যে অনূর্ধ্ব 20 তারা কিন্তু এশিয়া কাপে চান্স পেয়েছে। তো বাংলাদেশের মহিলারা কিন্তু এখন কিন্তু খুবই ভালো খেলতেছে। তো এইখানে এর মাধ্যমে বোঝা যায় বাংলাদেশ ফুটবলে এত যাবৎকাল কিন্তু সিন্ডিকেট ছিল। তো এখনো কিন্তু বাংলাদেশ ফুটবলে কিন্তু সিন্ডিকেট আছে। এর একমাত্র রিজন হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু বিদেশ থেকে অনেক প্লেয়ার আসতে চায়, কিন্তু আমাদের দেশে কিন্তু তারা কিন্তু কোনো প্রকার গ্রাহ্য বা আগ্রহ দেখাইতে চাইতেছে না। কারণ মাঝে কিছু আগ্রহ দেখাইছিল, এখন কিন্তু কোনো প্রকার আগ্রহ দেখাইতে চাইতেছে না। তো এইখানেই বোঝা যায় যে বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট ছিল এবং সিন্ডিকেট এখন পর্যন্ত আছে, হয়তো এখন একটু কম, আগে একটু বেশি ছিল। তো এই সিন্ডিকেট কিন্তু ভাঙতে হবে। এই সিন্ডিকেট না ভাঙলে কিন্তু বাংলাদেশ ফুটবল কোনোভাবে কিন্তু আগাইতে পারবে না। কারণ আসলে এই সিন্ডিকেটের জন্য কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো ভালো প্লেয়ার কিন্তু তৈরি হইতেছে না। আর আমি মনে করি প্রত্যেকটা বিভাগ থেকে প্রত্যেকটা জেলা থেকে প্লেয়ার নেওয়া উচিত, কারণ এইগুলো যদি তারা যদি একটা যাচাই বাছাই বিবেচনা করে সেক্ষেত্রে কিন্তু ভালো ভালো প্লেয়ার বের হবে। কারণ আপনি যদি আশেপাশে দেখেন চাইলে সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন। আর আমাদের ফুটবলে বাইরে প্লেয়ার আসতে চাইলে কিন্তু তাদেরকে কোনো রকম কোনো মূল্যায়ন করতেছে না। আসলে আমাদের দেশীয় যে প্লেয়ার তাদের যে খেলার র্যাঙ্কিং যে আহামরি ভালো তাও কিন্তু না। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে আমাদের এইখানে কিন্তু আমাদের যে ন্যাশনাল টিমে যে প্লেয়ার একজন ডিফেন্ডার সেও কিন্তু আমাদের এইখানে মাঝে খেলতে আছে, যেটা আমরা ক্রিকেটের ভাষা বলি খ্যাপ খেলা। তো এরকম একটা অবস্থা যে তারাও হয়তো একটা ম্যাচ খেলার জন্য এইখানে আসছে। তবে আপনি চিন্তা করেন যে আমাদের ফুটবল এখন কোন পর্যায়ে চলে গেছে, যে আমাদের প্লেয়াররা ন্যাশনাল টিম বাদে বিভিন্ন জায়গায় কিন্তু খেলে বেড়াইতেছে, বিভিন্ন ক্লাবে কিন্তু সুযোগ পাইতেছে না, সে তারা খ্যাপ খেলার মতো একটা অবস্থা হয়ে গেছে। তো আমাদের ফুটবলটা এখন বর্তমানে খুবই ডাউন পর্যায়ে আছে। আশা করি ফুটবল আগে থেকে একটু ভালো হয়েছে, আশা করি এর থেকে ভালো হবে। যদি সিন্ডিকেট না থাকে অবশ্যই কিন্তু বাংলাদেশ থেকে সিন্ডিকেটে হটাইতে হবে, কারণ সিন্ডিকেটের জন্য কিন্তু আমাদের খেলা কিন্তু শেষ হয়ে যাওয়ার পর্যায়ে চলে যাইতেছে।